জেলায় বন্যায় মানবিক বিপর্যয়, পানি কমতে শুরু করলেও দুর্ভোগে লাখ লাখ মানুষ। সাতক্ষীরায় বেড়িবাঁধের 40 স্থানে ভাঙন। প্রত্যেকটা ঘরে চালুর পরে পানি। এরা সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে, পর্যাপ্ত খাবারের অভাব। আশ্রয়কেন্দ্রে আছি, এখানে ভীষণ কষ্টে আছি। আমার ঘর বাড়ি সব ডুবে গেছে। রাত থেকে অঝোরের বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, বহু স্কুল ক্লাস পরীক্ষা বন্ধ, কর্মজীবীদের ভোগান্তি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। হরমুজে এবার আক্রান্ত সাইপ্রাসের জাহাজ, জবাবে ইরানের একাধিক বন্দরে মার্কিন হামলা, মুজতবা খামনির অর্থদাতাদের ওপর নিষেধাজ্ঞা। স্বাগত স্টার নিউজে, সাথে আছি আমি ফারিহা সাজনি। বড় পর্দায় আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ কভার করতে টিএসসিতে আছেন সহকর্মী মাহবুব রিমন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আর রিমন, বর্তমানে আর্জেন্টিনা 3-1 গোলে কিন্তু সুইজারল্যান্ডকে হারিয়ে দিয়ে বর্তমানে সেমিফাইনালে উঠে গিয়েছে। তাদের সমর্থকদের উল্লাস কেমন দেখছেন? ফারিহা, বুয়েনোস আইরেসে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা রয়েছি, ঝুম বৃষ্টি, এবং সেই বৃষ্টিতে যেন আর্জেন্টিনার ফ্যানদের হৃদয় প্রশান্তির একটা দোলা দিয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে ভিজো। কাল সারা রাত থেকে কিন্তু আর্জেন্টিনার ফ্যানরা, আজ সকালেও দেখেছি বৃষ্টি কিন্তু কখনোই একেবারে থামেনি। সেই বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু আর্জেন্টিনার ফ্যানরা অপেক্ষা করেছেন আর্জেন্টিনা জয় দেখার জন্য। তেমনই কিছু ফ্যানদের সঙ্গে কথা বলবো। আমি ব্রাজিলের কিছু ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই, যেমন আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যানদের উদ্দেশ্য আমরা নিশ্চয়ই শুনবো। আগে একটু শুনতে চাই যে কখন এসেছেন, বৃষ্টির মধ্যে যে ভিজে আছেন, এরপরও ভালো লাগছে কিনা? আমি আসছি রাত 4টা বাজে। মনে করছিলাম যে ভিতরে পর্দা মতো টানাবে, তাই যেন বৃষ্টিতে না ভিজার জন্য, কিন্তু ঘুরা বৃষ্টিতে ভিজতেই হলো। খেলাতে আমরা শুরুতেই আশা ছিল যে 3-4 গোল বড় স্কোর আমরা জিতবো, কারণ সুইজারল্যান্ডের মতন দল আর্জেন্টিনার কাছে কোনো তুলনায় পাত্তাই বড় কথা না, কারণ কলম্বিয়ার সাথে কোনো পাত্তা পায় নাই। ওই তুলনায় আমরা অনেক বড় স্কোরে জেতার কথা ছিল। তাও যা হয়েছে অনেক ভালো হয়েছে। এবার বলেন ব্রাজিল ফ্যানদের কি বলতে? কারণ এই বরাপুরা টেসিতে যে সময় আর্জেন্টিনা 1 গোল দেওয়ার পরে কোনো একটা ব্রাজিলের ফ্যান ছিল না। 1 গোল সুইজারল্যান্ড দেওয়ার পরে কিছু ব্রাজিলের ফ্যানরা আসে, হঠাৎ আবল তাবল কথা বলে। তারা কোন মুখে কথাগুলো বলে, এগুলাই আমরা বুঝতে পারতেছিলাম না। যে সময় পাল্টা আবার গোল দেয়, ব্রাজিলের কোনো ফ্যানও আশেপাশে ছিল না। আর এই ব্রাজিলের যে গতি হয়েছিল, এই গতি যদি আমাদের হইতো তা আমরা জীবনে এখানে খেলা দেখতে আসতাম না। তারা কোন মুখ নিয়ে এখানে খেলা দেখতে আসে আর এত বড় বড় কথা বলে? খালি একটা দেখায় 5টা স্টার, আর কিছুই তারা দেখাইতে পারে না। আপনি আসলে ব্রাজিল ফ্যানদের কি বলতে চান? আমি আসলে ব্রাজিল ফ্যানদের নিয়ে কিছু বলতে চাই না, তারাও ফুটবলটা উপভোগ করুক। আসলে আমাদের মাস্টারমাইন্ড লিওনেল স্কলানির ট্যাকটিক্সটা উপভোগ করুক। আজকে আমরা যেটা দেখলাম যে যখন আপনার ওরা অপোনেন্ট, যখন আপনার সুইজারল্যান্ড যখন দেওয়াল লক করে ফেলছিল, যখন একদম সম্পূর্ণ 10 ডিফেন্স নিয়ে খেলছিল, পুরো 10জন প্লেয়ার ছিল, 10জনই ডিফেন্স খেলছিল, তখন আমাদের মাস্টারমাইন্ড স্কলানি কি করলেন? 5টা অ্যাটাকার নামিয়ে দিলেন। 5টা অ্যাটাকারের মধ্যে ছিল আলমাদা ছিল। জি, অনেক ধন্যবাদ আপনাকে। বলছিলেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসব কিন্তু এখনো শেষ হয়নি। এখানে কিন্তু বেশ কিছু ব্রাজিল ফ্যানকে আমরা দেখতে পাচ্ছি, তবে আর্জেন্টিনার ফ্যানটা, বৃষ্টির তীব্রতা বাড়ছে যত, সেই বৃষ্টির তীব্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু উৎসবে মেতেছেন। রাজু ভাস্কর্যের সামনে আমরা রয়েছি, কথা বলতে চাই, লাইভে রয়েছি। বৃষ্টিতে একেবারে কাঁপছেন, তারপরও আসলে ভালো লাগছে কিনা আর্জেন্টিনা? এটা অনেক ভালো লাগতেছে যে শেষ মুহূর্তে আমরা 2টা গোল, 2টা থেকে 3টাতে চলে গেছে, এমন একটা খুশি লাগতেছে। বৃষ্টিতে কি ভিজা এটা বড় কথা নয়, যে খুশি লাগতেছে, অনেক খুশি, অনেক বলার মতো না। যে মেসি যে দুর্দান্ত একটি শট দিয়ে গোল দিয়েছেন, আমি অনেক ছোট্ট একটা পাওয়ার ছিল, আসলটা তো দেখায়নি, ছোট্ট একটা পাওয়ার। তো খুবই ভালো লাগতেছে, আমাদের এই খেলা উপভোগ করতেছি। ইচ্ছা করলে মোবাইলে দেখতে পারতাম, টেলিফোনে দেখতে পারতাম, টিভিতে দেখতে পারতাম, কিন্তু দেখি নাই। সবাই একসাথে মিলে বসে আমরা এই বড় একটা পর্দাতে খেলা দেখবো, উপভোগ করব আর আনন্দ উল্লাস করব। আপনি কি জানেন? অনেক সময় আমরা বলতে চাই, আমরা বিশ্বকাপ আমরা শিওর দিয়ে বলতে পারি আমরা বিশ্বকাপ নিতে পারি। এখন লাস্ট মুহূর্তে হইলো আমরা জয় নিয়ে ফিরবো।
জি, অনেক ধন্যবাদ। আসলে দর্শক বলছিলেন যে তারা আর্জেন্টিনার প্রতিটা ম্যাচ একটু যদি বিষয় ফারিয়া লক্ষ্য করেন, এবারের বিশ্বকাপে এক অস্ট্রিয়ার ম্যাচটা যদি বাদ দেয়, প্রতিটি ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা 3টা করে গোল করেছে, অর্থাৎ আলজেরিয়ার বিপক্ষে তারা 3-0 গোলে জিতেছে, তারা তারা এশিয়ার দেশকে 3 গোলে হারিয়েছে। যদি নকআউটের কথা বলি, কাবো ভার্দের বিপক্ষে 3-2 গোলে জিতেছে, ইজিপ্টের বিপক্ষে 3-2 গোলে জিতেছে, এবং আজকেও কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে 3 গোলে যেত। আমরা একটু কথা বলতে চাই, একজন ব্রাজিল ফ্যানকে পেয়েছি আমরা লাইভে রয়েছি, ব্রাজিলের পতাকা নিয়ে এসেছেন, প্রচুর ট্রল হবে জানেন, তারপরে এসেছেন। ভাই মূলত আমি একটু যদি মূলত আমি আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করি। ব্রাজিল আমি ভালোবাসি, ব্রাজিল সাপোর্ট করি ছোটবেলা থেকে আমি ব্রাজিল। বাট আর্জেন্টিনা মেসিরে আর্জেন্টিনা খেলা আমার তো ভালো লাগে, আমার ফ্রেন্ড আর্জেন্টিনা, আমি ব্রাজিল, তো আমি ওদের সাথে থাকি, মেসির খেলা দেখি, আর্জেন্টিনা খেলা দেখি, খেলাটা আমার মূলত অনেক ভালো লাগে। তার জন্য আমি নারায়ণগঞ্জ থেকে রাত্রের 4টা বাজে আমরা 3 বন্ধু বাইক দিয়ে বৃষ্টিতে ভিজা আসি আর্জেন্টিনা খেলা দেখতে। জি, অনেক ধন্যবাদ। আসলে যেমনটা বলছি যে আপনার কাছে আসবো আমরা, যেমনটা আসলে ফারিয়া, উৎসব কিন্তু এখানেই নয়, বা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উৎসবের খবর রয়েছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী KM সনি, তাকে অবশ্য বৃষ্টিতে ভিজতে হচ্ছে না, অন্তত সনির কাছে জানতে চাইবো সেখানকার উন্মাদনার খবর। ধন্যবাদ রিমন। আমি এখন আছি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। এখানে কিন্তু উন্মাদনা সেই পর্যায়ে পৌঁছে গেছে। আর্জেন্টিনা 3-1 গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে এবং উঠেছে সেমিফাইনালে। এখানকার দর্শকদের সাথে কথা বলবো, তারা কি বলছেন এই ম্যাচে কি হয়েছিল। আচ্ছা, ভয় পেয়েছিলেন? হ্যাঁ, প্রথমে ভয় লাগছিল, বাট পরবর্তীতে যখন আমরা মানে অনেকটা টেন্স ছিলাম, তারপরে মানে আত্মবিশ্বাস ছিল যে আমরা জিতবো, বাট মানে হতাশা কাজ করে যখন আমরা একটু খারাপ খেলছি হয়তোবা, বাট মনে হয় নাই যে খারাপ খেলছি। কিন্তু যখন আমরা এক্সট্রা টাইমে গেলাম, যখন আরেকটা গোল দিল, তখন মজার কাজ করছে এবং আমরা এক্সাইটমেন্ট ছিলাম যে আমরা জিতবো, এটাই। টাকা দিয়ে জিতেছেন? হ্যাঁ, টাকা দিয়ে তো জিতেছি। দেখছেন না, বৃষ্টির দিন তো টাকা এখনো পাঠাইতে পারি না, বৃষ্টি শেষ হলে আমরা ফিফাকে টাকা পাঠাই দেবো। আর্জেন্টিনার টাকা লাগে না, আর্জেন্টিনার চ্যাম্পিয়ন একটা দল, বুঝছেন তো। যারা বলে যে টাকা দিয়ে জিতছে, আমরা তাদেরকে বলবো যে বোকার স্বর্গে বসবাস করছে বা বর্তমান যুগে টাকা লাগে না। আর্জেন্টিনাকে কিভাবে কামব্যাক দিতে হয়, কিভাবে খেলাটা ঘুরাই দিতে হয়, তারা খুব ভালোভাবে জানে। এটা হলো চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। কারণ লাস্ট 4টা বিশ্বকাপে যদি দেখেন, আমরা যদি এবার যদি জিতি, তাহলে কিন্তু এবারও আমরা ফাইনাল খেলবো। 2014 ফাইনাল খেলছে, 18-তে আমাদের দুর্ভাগ্য ছিল, কারণ গোলকিপার সেবার আমাদের গোলকিপারটা আমাদের বেশি ভোগাইছে। 2022-এ তো আমরা চ্যাম্পিয়ন। 2026-এ এসে আমরা কিভাবে লড়াই করতেছি তা একমাত্র আর্জেন্টিনা দেখাচ্ছে। আর্জেন্টিনার মধ্যে একটা জয়ের ক্ষুধা আছে, আমরা ওদের মতো টিম না। এমি মার্টিনেজকে কেমন দেখলেন আজকে? এমি মার্টিনেজকে এর আগের ম্যাচগুলোতে আমরা অনেকটা ছন্দ ছাড়া দেখছিলাম, যে 22-এর মতো তার মধ্যে ওই জোশটা দেখছিলাম না, কিন্তু আজকের ম্যাচে সে কিন্তু অনেকটা ভালো পারফর্ম করছে, কয়েকটা ভালো সেভ দিছে। আমার বিশ্বাস এমি মার্টিনেজ আবার 22-এর মতো জ্বলে উঠবে। এর পরবর্তী ম্যাচ আছে ইংল্যান্ডের সাথে, সে ম্যাচটা আমরা এমি মার্টিনেজের বাজ পাখি বলা হয় না, সেই বাজ পাখিটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি। আচ্ছা, ব্রাজিল ফ্যানরা তো হতাশ, তারা আজকের ম্যাচ ভালোভাবে দেখতেও পারলো না, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলার কিছু নাই, তারা সেই 22 সাল, সেই মনে হয় 2002-এর পর থেকেই তারা হতাশ। তারা শুধু পারে ফিফা আমাদের নিয়ে করতে, ঝামেলা করতে। ওই যে ফিফা আমাদের ম্যাচ জিতাই দিছে, এই করছে, গোল করছে, স্ক্রিপ্টেড ম্যাচ, এইগুলো ওরা বলবেই। ওদের কাপ দিয়ে হেক্সা পূরণ হয় নাই, বাট ওরা ব্যর্থতা দিয়ে ওরা হেক্সা পূরণ করছে। আচ্ছা, আজকে মনে হয় এরকম কথা বলতে পারবে না, কারণ ইনফান্তিনোর বাড়ি কিন্তু সুইজারল্যান্ড। এইটা ওরা পারবে বলতে, তারপরেও বলবে যে ইনফান্তিনো আর্জেন্টিনাকে সাপোর্ট করে, সেই হিসেবে ওরা বলতেই পারে যে ইনফান্তিনো আমাদের ম্যাচ জিতাই দিছে। বাট আজকে কিন্তু খেলাটা টোটালি আলাদা হয়েছে। আর্জেন্টিনাকে ওরা অনেক ডমিনেট করছে, বাট দিন শেষে আর্জেন্টিনা টিম ওয়ার্ক, আজ ফুটবল একটা টিম ওয়ার্ক, সেখানে আর্জেন্টিনা সেটা দেখাইছে মেন্টালিটি, চ্যাম্পিয়ন মেন্টালিটি আর্জেন্টিনার। ওরা ওই চ্যাম্পিয়ন মেন্টালিটি দিয়ে ওরা দিন শেষে ম্যাচ জিতছে, এবং আমরা এখন সেমিফাইনালে, আমরা ফাইনালেও যাব, আমরা কাপও নিব। আমরা আরও কিছু ফ্যানদের সঙ্গে কথা বলবো। এখানে একজন আপুকে পেয়েছি, আপনি আর্জেন্টিনার ফ্যান, কেমন লেগেছে ম্যাচ? ম্যাচ হারিটাকের মতোই ছিল, যেহেতু ফার্স্ট যখন গোল দিল, তারপর যখন রিটার্ন গোল পাইলাম,
সেকেন্ড গোলের পর মনে হচ্ছিল যে হয়তো আবার রিটার্ন কিছু পাবো, কিন্তু যখন পাইলাম না তখন ভালো লাগছে। ধন্যবাদ। আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি। বরিশালে মেহেদি আছেন, তিনি জানাবেন সর্বশেষ আপডেট। বেলস পার্কে আমরা কিন্তু এসেছি সেই ভোরবেলা, অর্থাৎ সকাল 7টার আগে যে স্থানটিতে আমি দাঁড়ানো, এখানে আসলে শত শত দর্শক ছিল এবং আমার বাঁ পাশে মূলত বেলস পার্কের যে স্থায়ী মঞ্চ, সেখান থেকে এলইডি মনিটরের মাধ্যমে এই খেলা প্রদর্শন করে থাকে বরিশাল সিটি কর্পোরেশন। আজকে আর্জেন্টাইন সমর্থকদের জন্য একটি ঐতিহাসিক দিন এক অর্থে তারা সুইজারল্যান্ডকে পরাজিত করেছে এবং বিশাল ব্যবধানের মধ্য থেকে কিন্তু পরাজিত করেছে। ঠিক একইভাবে আজকে দিনটা কিন্তু ছিল বৃষ্টি স্নাত, ফলে সারা দেশের মতো বরিশালেও দর্শকরা বৃষ্টিতে ভিজে ভিজে খেলা দেখেছে। আমরাও পুরো সময় ছিলাম এই দর্শকদের সাথে। সেখানে যেটি দেখা গেছে, চাপা উত্তেজনা ছিল, হেরে যাচ্ছে আর্জেন্টিনা এমন একটা অবস্থান ছিল। সেই স্থান থেকে কিন্তু লিওনেল মেসির দল ঠিকভাবে উঠে এসেছে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যে কিন্তু সেমিফাইনাল তারা নিশ্চিত করে ফেলেছে। ফলে এই খেলার মধ্য থেকে কিছু মানুষ এখান থেকে মিছিল করে চলে গেছেন, তারা সমর্থকরা তাদের উৎসাহ নিয়ে। আবার অনেককেই দেখছি এই বেলস পার্কে আর্জেন্টাইন সমর্থক, ব্রাজিল সমর্থক, অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু খেলা বা ফুটবল খেলছেন। আমরা যেটি দেখেছি এবং এখানকার যে সমর্থক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আজকে সুইজারল্যান্ডের সাথে যে খেলা দেখিয়েছে আর্জেন্টিনা, এবং এর মধ্য থেকে কিন্তু তারাও আশ্বস্ত যে বিশ্বকাপ জয়ী হবে এই আর্জেন্টিনা। মূলত বরিশালে ছিল আর্জেন্টিনার সমর্থক সহ বিশ্বকাপ উন্মাদনার সর্বশেষ তথ্য এটুকুই। এখন আমরা যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে রয়েছে সহকর্মী মিজানুর রহমান। ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশ জুড়ে যখন উৎসবের আমেজ, তখন সেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার যে দুর্দান্ত ম্যাচ এখানে কিন্তু বড় পর্দায় দেখানো হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সৌজন্যে এই বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে মাস ব্যাপী। আমরা দেখেছি আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের খেলা, এই যে হাড্ডাহাড্ডি যে লড়াই, সেখানে কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং এরপরে কিন্তু এখানে দর্শকদের বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি এবং তাদের মধ্যে মানে চোখে মুখে যেন আনন্দ ঠিকরে পড়ছে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকদের অধিকাংশ কিন্তু চলে গেছেন। তবে আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাইবো। আসলে আজকে তো আর্জেন্টিনা জয়লাভ করলো এবং তারা সেমিফাইনালে গেল, এই যে খেলা আসলে কেমন দেখলেন, কেমন? আমি অনেক ভালো এনজয় করছি, অনেক ভালো লাগছে। ফার্স্টে অনেক নার্ভাস ছিলাম, 9 মিনিট একটা গোল দিছে, দেন গিয়ে একটা পজ, লম্বা একটা পজ, দেন গিয়ে অনেক ভালো লাগছে। এরপর 2টা ব্যাক টু ব্যাক গোল। এন্ড আমার ব্রাজিল একটা ফ্রেন্ড আছে, ওর থেকে জিজ্ঞেস করেন। আমিও অনেক ব্রাজিল সাপোর্টার, কিন্তু আজকে খেলায় আসলে কেন এসেছেন? খেলায় আসছি কারণ আমার অনেক ফ্রেন্ডরা আর্জেন্টিনা সাপোর্ট করে, আর মেসিকে আমি যেভাবে মেসিকে ভালোবাসি ওভাবে নেইমারকেও আর কি ভালোবাসি। আর্জেন্টিনার খেলা দেখতে অনেক ভালো লাগছে, অনেক ভালো খেলছে আজকে। আর্জেন্টিনা সেমিফাইনালে গেল, আসলে এই বিষয়ে মানে কেমন লাগছে? এই বিষয়ে ভালোই লাগছে, বাট ইংল্যান্ড তো অনেক ভালো টিম, আর কি দেখা যাক কি করবে। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা আসলে এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরাও কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আসলে কেমন দেখলেন খেলা সব মিলিয়ে? ভাইয়া আমি আর্জেন্টিনা ফ্যান আর কি। তো আমি এর আগের একটা ইন্টারভিউ ছিল, ওখানে বলছিলাম যে এবার আর্জেন্টিনা কাপ নেবে, আবার কাপ নেবে 22-এর পর 26-এ আবার। আমরা দেখেছি যে একসাথে কাপ নেওয়ার রেকর্ড খুবই কমই নেই বললে চলে, কিন্তু সেখানে মানে মনে হয় কি এবার আর্জেন্টিনা কাপ নেবে? ইনশাল্লাহ। মানে যে কনফিডেন্স কিভাবে, মানে কারণ কনফিডেন্স বলতে আমরা তো বিশ্বাস নিয়ে বাঁচি, তাই না? তো কথা হলো যে আমার প্রিয় দল, আমি তো চাইবোই জিতুক, এন্ড
আমাদের দোয়া প্রে তো আছে, গডের কাছে তো প্রে করি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলবো। আহ, আহ, আসলে আজকে খেলা কেমন দেখলেন? সকলে কেমন মনে হলো? অ্যাকচুয়াল আজকে খেলা যেটা হচ্ছে মানে খেলার মতো খেলা হয়েছে আপনার। যেমন বলতে গেলে দেখেন প্রথমার্ধে আর্জেন্টিনার একটা গোল, এর কিছুক্ষণ পরে আবার গোলটা শুট। আর্জেন্টিনা কামব্যাক দেয় একদম শেষের দিকে, আপনি খেয়াল করবেন আজকেও একদম লাস্ট মোমেন্ট, মানে এরকম ভাবে আপনার কুমার ভাঙবে আর্জেন্টিনা, আপনি উঠে দাঁড়াতে পারবেন না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আর্জেন্টিনা আসলে মানে শেষে আসলে কামব্যাক করে এবং শেষের লড়াইটাই তার হাড্ডাহাড্ডি ভাবে এগিয়ে? এই যে 2026 বিশ্বকাপ আপনি দেখলেন, এর পূর্বের যে ম্যাচ সেম, আজকে যে ম্যাচ দেখলেন, মানে আপনি মূল কথা এটাই, আর্জেন্টিনা একদম শেষে আপনাকে বুঝতেই দিবে না যে আর্জেন্টিনা জিতবে। মানে আর্জেন্টিনা বিষয়ে কি প্রতিপক্ষকে আনন্দে রাখবে, আনন্দে প্রতিপক্ষ লাফাবে, কিন্তু শেষের দিকে এসে আর্জেন্টিনা তাকে এরকম একটা বেদনা দিবে যেই বেদনা তার হচ্ছে মানে সে সোজা হয়ে দাঁড়াতে পারবে। শেষ পর্যন্ত যদি আর্জেন্টিনার প্রতিপক্ষ ফাইনালে ফ্রান্স আসে তখন কি আসলে জেতার সম্ভাবনা আসলে কেমন? আমরা তো ফ্রান্সকে প্রতিপক্ষ চাই, এছাড়া তো আমাদের খেলা জমবে না। আমরা চাই ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে আসুক, তখনই তো আমাদের খেলাটা জমবে। আমরা ব্রাজিল সমর্থকদের দেখাইতে পারবো যে দেখো আমরা কাদের বিপক্ষে খেলছি এবং কাদের বিপক্ষে হারিয়ে আমরা ফাইনালে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শকদের মধ্যে যে আকাঙ্ক্ষা যে এবার 2026 বিশ্বকাপ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই নেবে এবং তাদের মধ্যে আসলে তীব্র আত্মবিশ্বাস আমরা এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আজকের ম্যাচের সর্বশেষ। আমরা এ পর্যায়ে চলে যাব সাদিয়ার কাছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন আর্জেন্টিনা বিজয়ের পর সমর্থকদের উল্লাস সম্পর্কে। বন্যার পানি কমতে শুরু করলেও বানভাসী মানুষের দুর্ভোগ কমেনি একটুও। এখনও পানিবন্দী কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীর 2 লাখের বেশি মানুষ। বানের পানিতে তলিয়ে আছে 90টি আশ্রয় কেন্দ্র। তাই বাধ্য হয়ে রেললাইনের পাশে বেঁচে থাকার সংগ্রাম করছেন বানভাসীরা। সুপেয় পানি আর তীব্র খাবার সংকটে মানবেতর জীবন কাটানো সেই মানুষগুলোর দুর্বিষহ জীবনের কথা জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। ছবি তুলেছেন সাদেক হোসেন। কক্সবাজারের চকরিয়ার বড়াইতলী এলাকার সুমি আক্তার। বন্যার পানিতে তলিয়ে গেছে যার বাড়িঘর। বানের পানি ভাসিয়ে নিয়েছে সবকিছু। তাই স্বামী সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন রেল লাইনে। গেল 4 দিন ধরে সুপেয় পানি আর খাবার সংকট। বাসস্থান হারিয়ে পরিবারটি এখন প্রায় দিশেহারা। দুয়ার ডুবে গিয়ে জিনিসপাতি হয়রান হয়ে বন্যার পানির কারণে আর বাড়ির থাই না পারি, রেল রাস্তার হাঁচার মাঝে বাসা বান্ধি থাকি। সুমি আক্তারের মতো এমন আরও শতাধিক পরিবার আশ্রয় হারিয়ে ঠাঁই নিয়েছেন রেল লাইনে। এদিকে 90টি আশ্রয় কেন্দ্রের বেশিরভাগই পানির নিচে। অতিরিক্ত পানির হারণে আর রেল রাস্তা তড়ে গিয়ে 4 দিন ধরে মনে করেন আর হাওয়া দাওয়া টাকা বেশি অসুবিধা আছি। গড় বাইলে বেশি কষ্ট হয় আর গড় সাল বরাবর পানি বেশি গিয়ে গরু চলে আর বাসিন্দারে রেল রাস্তা আর টাম্পু ডাকে বউ ফলে আর গরু চলে আশ্রয় লই গড় বাড়ি বেগুন ডুবে গিয়ে গরু চল গিয়ে দাম সব বেগুন ডুবে গিয়ে ফুয়াশা বেগুন পানি হাইয়ে। কমতে শুরু করেছে বন্যার পানি, ভেসে উঠছে বানের পানির ক্ষত। তবে ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মানুষকে শুকনো খাবার কোথাও কোথাও আপনার খিচুড়ি রান্না করে, মোট কথায় মানুষের জন্য যা প্রয়োজন সেটা সব করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কক্সবাজার জেলায় আমরা 450 মেট্রিক টন চাল এবং 30 লক্ষ টাকা পেয়েছি। গেল 6 দিন ধরে টানা বর্ষণে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 69টি ইউনিয়নের প্রায় 2.5 লক্ষাধিক মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বৈরী আবহাওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে মুহিবুল্লাহ মুহিব। মুহিব, বর্তমানে কক্সবাজারে আবহাওয়া কেমন দেখছেন এবং সেই সাথে দুর্গত এলাকায় মানুষদের কাছে ত্রাণ পৌঁছেছে কিনা জানাবেন বিস্তারিত। মুষলধারে ঝুম বৃষ্টি হচ্ছে কক্সবাজারের চকরিয়া এবং আশেপাশের এলাকাগুলোতে। বিশেষ করে কক্সবাজারের যে 3টি উপজেলা মাতামুহুরী, চকরিয়া এবং পেকুয়া, এখানে মূলত বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। পানি কিছুটা কমলেও তবে মানুষের দুর্ভোগ কমেনি। যে সমস্ত এলাকায় এখনো পানির নিচে তলিয়ে রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু খাবার সংকট, সুপেয় পানির সংকট সময় যত যাচ্ছে ততই কিন্তু তীব্র থেকে তীব্র হচ্ছে। যদিও জেলা প্রশাসন বলছেন তারা এই সংকট কাটানোর জন্য চেষ্টা করছেন, যার জন্য মূলত 30 লাখ টাকা এবং 400 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলো হয়তো এখন পর্যন্ত যে সমস্ত এলাকায় প্রান্তিক পর্যায়ে যারা বন্যা কবলিত অবস্থায় রয়েছে তাদের কাছে পৌঁছায়নি। ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে তারা
এই সমস্ত ত্রাণ সামগ্রী বন্যা কবলিত মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন এখনো 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদেরকে খাবার দাবারের পাশাপাশি স্বাস্থ্য চিকিৎসার ব্যাপারটিও তিনি আসলে নিজে স্ব উপজেলা এবং ইউনিয়নগুলোতে ঘুরে ঘুরে দেখছেন। আর 648টি আশ্রয় কেন্দ্রের বেশ কয়েকটিতেই মানুষ গিয়েছে, যেখানে আসলে তারাও আশ্রয় কেন্দ্রগুলো পানিবন্দী অবস্থায় রয়েছে। ফারিয়া, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু পাহাড় ধসের আশঙ্কার কথা বলা হয়েছে, গতকাল রাতেও কক্সবাজারে পাহাড় ধসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আসলে পাহাড় ধস এবং বানের পানিতে অন্তত 26 জনের মৃত্যু হলো কক্সবাজারে গেল এক সপ্তাহে। আসলে মৃত্যু যেমন হচ্ছে, স্বজন যেমন হারাচ্ছে মানুষ, তেমনি তাদের বাসস্থান এবং আশেপাশের এলাকাগুলোতেও তারা চরম দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেককে আমরা দেখেছি রেল লাইনের উপর এসে তাঁবুতে থাকতে দেখেছি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসক ধারাবাহিকভাবে আমাদেরকে তথ্যগুলো জানাচ্ছেন। বিশেষ করে আজকের আবহাওয়াটা আরও বেশি শঙ্কার, এবং ঝুম বৃষ্টি যদি হয়, লাগাতার বা টানা বৃষ্টি যদি হয়, সেক্ষেত্রে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হবার শঙ্কায় রয়েছেন এখানকার অন্তত 10 লক্ষাধিক মানুষ। যেহেতু নতুন নতুন কয়েকটি ইউনিয়নে পানি ঢুকেছে, সেই হিসেবে আসলে ধারণা করা হচ্ছে যদি টানা বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আরও বন্যা পরিস্থিতির আরও অবনতি হবার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ এবং স্থানীয়রা। ফারিয়া, এই ছিল আমার কাছে কক্সবাজারের পানিবন্দী মানুষের সর্বশেষ খবরাখবর। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে যেতে চাই বান্দরবানে, সেখানে আছেন আকাশ মার্মা। আকাশ, জানাবেন বর্তমানে বান্দরবানে কেমন আবহাওয়া দেখছেন, এবং দেখতে পাচ্ছি যে আপনার পিছনে জলমগ্ন অবস্থা, এবং সেই সাথে বর্তমানে জলাবদ্ধতা কোথায় সৃষ্টি হয়েছে বান্দরবানের, জানাবেন বিস্তারিত। যেহেতু গতকাল থেকে ভারী বর্ষণে কিন্তু বান্দরবান পুরো শহর তলিয়ে গিয়েছিল অবনতির দিকে, এখন প্রায় উন্নত দিকের বলা চলে। কেননা গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি না, যার ফলে পানি গতকাল থেকে কিছুটা কমতে শুরু করেছে। আজকে গত 24 ঘন্টায় আজকে সকাল 9টা পর্যন্ত প্রায় 18 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে বৃষ্টিপাত এখন নাই, তবে এখনো মেঘাচ্ছন্ন রয়েছে, মেঘ কালো রয়েছে, কিছুক্ষণ পরে বৃষ্টিও হতেও পারে, এরকম মেঘ এখনো মেঘাচ্ছন্ন অবস্থায়। আমি একটু আপনাকে একটু পেছনে দেখাতে চাই যে বান্দরবানে এই গতকাল কিন্তু এই সাঙ্গুর যে পানি ঢল, সেই ঢল কিন্তু পুরোটাই প্রায় পিলারের নিচে বরাবরই ছিল। এর কারণে যেসব নিম্নাঞ্চল রয়েছে সবগুলো বিভিন্ন অংশ তলিয়ে গিয়েছিল। একই সাথে যেসব কার্যালয় রয়েছে, একই সাথে যেসব নতুন নতুন স্থান রয়েছে, সেখানে সব পানি ঢুকে কিন্তু পানি বন্দি ছিল। গতকাল যেহেতু রাতে কিন্তু বৃষ্টি পড়ে নাই, এই ফলে যেসব এখানে পানি বন্দি ছিল সেই সব স্থানে কিন্তু পানি কমতে শুরু করেছে। একটা যে জানিয়ে রাখি যে বান্দরবানে যেসব বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে যারা বানবাসী রয়েছে, তাদের পাশে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক যারা নেতা কর্মীরা রয়েছে, তারা কিন্তু তাদেরকে খাবার দিয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সব সংগঠনও তারা খাবার দিয়ে যাচ্ছে। এর ফলে যারা বানবাসী রয়েছে তারা কিছুটা স্বস্তিতে আছেন। তবে বানবাসীদের একটা অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে কি যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের আশেপাশে যে মশার যে উপক্রম, সেটা কিন্তু তারা বাড়তেছে। একই সাথে তারা বলছে যে বিশুদ্ধ পানিও তারা পাচ্ছে, অথচ যে ওষুধ কিংবা স্যালাইন তারা পাচ্ছে না বলে আমাদেরকে একটা জিনিস জানিয়েছে। তো আমরা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছেন। প্রশাসন যেটি জানিয়েছে যে যেসব আশ্রয় কেন্দ্রে মানুষ রয়েছে তাদেরকে বিভিন্ন যা সমস্যা রয়েছে তাদেরকে যা প্রয়োজনের সময় তাদেরকে দিয়ে যাচ্ছে। একটা জিনিস একটু স্টারের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে খবরটা, আসলে এই যে বানবাসীদের যে বন্যা, সে বন্যার রাজনৈতিক কোন্দল কিন্তু এখানে বান্দরবানে এখন মানে কি বলা যায় চাপে পড়েছে। যে রাজনৈতিক যে বিএনপির যে রাজনৈতিক কোন্দল, সেটি কিন্তু খাবারের মধ্যেও কিন্তু রাজনৈতিক শুরু হয়েছে, বৈষম্য হয়েছে। গতকাল আমরা বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখেছি। তারা যেটা জানিয়েছেন যে যেহেতু বিএনপির যে 2 গ্রুপের বিভক্ত, সেই গ্রুপের মাধ্যমে একটি গ্রুপকে খাবার দেওয়া হচ্ছে, আর একটি গ্রুপে কিন্তু খাবার দেওয়া হচ্ছে না। এর ফলে তাদের যে রাজনৈতিক কোন্দল, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এই ছিল বান্দরবান থেকে সবশেষ খবর।
আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যেতে চাই ফেনীতে, সেখানে আছেন সহকর্মী তানভীর। তানভীর, সকালে আপনি বলছিলেন যে ফেনীতে বর্তমানে বৃষ্টিপাত কমে গিয়েছে এবং বর্তমানে সেখানকার আবহাওয়া কেমন দেখছেন এবং সেই সাথে যে সকল এলাকায় পানি জমেছিল সেগুলো কি নেমে গিয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য রয়েছে? ধন্যবাদ ফারিয়া। আসলে ফেনীর একটু আগে আমি আবহাওয়া অফিসে কথা বলেছিলাম। আবহাওয়া অফিস থেকে আমাকে জানানো হয়েছে ফেনীতে আরও দুদিন আসলে মাঝারি থেকে হালকা ধরনের যে বৃষ্টি সেটি অব্যাহত থাকতে পারে। তবে গতকাল বিকেল থেকে আমরা দেখেছি ফেনীতে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এছাড়াও আমরা দেখি আসলে ফেনীর যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদী আছে, এই নদীগুলোতে এখনও ত্রুটিপূর্ণ বেশ কিছু বাঁধ আছে। ফেনীতে আসলে অতিমাত্রার বৃষ্টি হলেও এই সমস্ত নদীতে আসলে যে পানি সেটি তেমন একটা বাড়ে না। এ সমস্ত নদীর পানি বাড়ার একমাত্র কারণ হচ্ছে ভারতের অর্থাৎ উজানে বৃষ্টি হলে, যেমন বিলোনিয়া, এই সাবরুম, এই সমস্ত এলাকায় যখন আসলে অতিমাত্রার বৃষ্টি হয় তখন আমরা দেখি যে ফেনীর এই যে নদ নদীগুলো আছে এগুলোতে পানি বেড়ে যায় এবং ত্রুটিপূর্ণ যে সমস্ত বাঁধগুলো আছে সেগুলো আসলে ভেঙে প্লাবিত হয় নিম্নাঞ্চল। আপনি যেমনটা বলছিলেন, নিম্নাঞ্চল কিছু কিছু নিম্নাঞ্চলে আসলে মুহুরী নদীর পানি উঠেছিল, সেগুলো এরই মধ্যে আসলে নেমে গেছে। এছাড়াও আমরা আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ফেনীর মানুষকে আসলে বন্যা থেকে বাঁচাতে 1 থেকে 1,500 কোটি টাকার একটি আসলে প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখানকার স্থানীয়রা দাবি তুলেছে এই প্রকল্পটি যাতে সেনাবাহিনীর আওতায় কাজ হয়। শক্তপোক্ত একটি বাঁধ তারা চাচ্ছে। তারা বলছে আসলে চিড়া, মুড়ি এগুলো তাদের আর প্রয়োজন নেই, তারা একটি বাঁধ চায়, বন্যা থেকে বাঁচতে চায়। 2024 এবং 25 সালের বন্যায় আসলে 4,000 কোটি টাকার অধিক বেশি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে টানা বৃষ্টিতে এখানকার যারা কৃষক, যারা মাঠে ফসল ফলিয়েছিল, বিভিন্ন সবজি ফলিয়েছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। এছাড়াও টানা বৃষ্টিতে আমরা দেখেছি জ্বর, সর্দি, কাশিতে যে সমস্ত ছোট ছোট শিশুরা আছে, বৃদ্ধরা আছে, ফেনী সদর হাসপাতালে রোগীর সংখ্যাটাও আসলে অনেকাংশে বেড়েছে। সব কিছু মিলিয়ে ফেনীর আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে, এখন পানি উন্নয়ন বোর্ড থেকে একটু আগে আমি কথা বলে যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে মুহুরী নদীর 2 মিটার নিচ দিয়ে এই মুহূর্তে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এটি সকাল 9:30 তিনি আমাদেরকে জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত ফেনীর যে বন্যা পরিস্থিতি, আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড থেকে বলা চলে আমাদেরকে আসলে সুখবরই দিয়েছে। পানি কমতে শুরু করেছে এবং বৃষ্টিরও তেমন একটা সম্ভাবনা নেই বলে জানিয়েছে আসলে আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল ফেনী থেকে আমার হাতে থাকা বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফারিয়া। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে, যদিও চট্টগ্রামে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি, দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। এবং এই বিষয়ে আরও জানাতে বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকনউদ্দিন। রুকনউদ্দিন, বর্তমানে চট্টগ্রামের কি চিত্র দেখছেন এবং বন্যায় চট্টগ্রামে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে? ফারিহা, আপনি যেমনটি বলছেন যে আমি বাঁশখালী উপজেলাতে রয়েছি। এখানে আমরা দেখেছিলাম যে গতকাল কিছুটা পানি নেমে গিয়েছিল, কিন্তু আজ সকাল থেকে আবারও যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে আসলে একটি আশঙ্কা থেকেই যায় যে আবারও এখানকার পানি বাড়তে পারে কিনা। এখানকার কিন্তু অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের ফলে যে বৃষ্টিপাত হচ্ছে সে কারণে। এবং আমরা যেমনটি এখানে জেনেছি, এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, এখানে আসলে যে তারা যে রান্না করে কিছু খাবেন সেরকম ব্যবস্থা নেই, যেহেতু প্রায় ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং এখানকার স্থানীয়রা আরও একটি কথা বলছেন, বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণ এবং উপজেলা প্রশাসন থেকে যে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, যে ত্রাণগুলো আসছে সেগুলো আসলে তাদের যে প্রয়োজনীয়তার তুলনায় কিন্তু অপ্রতুল। এবং তারা বলছেন পর্যাপ্তভাবে সেটি বন্টনের একটি বিষয় রয়েছে, তারা মানে সঠিকভাবে সব জায়গায় আসলে পৌঁছাচ্ছে না আর কি। এবং বিভিন্ন জায়গায় যে দুর্গম এলাকাগুলো রয়েছে, অর্থাৎ রোডের মহাসড়ক যে সড়কটি রয়েছে, মূল সড়কের পাশে যে ঘরবাড়িগুলো আছে সেখানে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে, কিন্তু একটু ভিতরে গিয়ে যেই ঘরবাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত সেরকম ত্রাণ যাচ্ছে না। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণগুলো আসছে সেই ত্রাণগুলো আসলে তারা পাচ্ছে না। আমরা যদি একটু এখানকার একজনের সাথে কথা বলি, আসলে আপনাদের এখন ঘরবাড়ি কী অবস্থা, কোন পর্যায়ে আছে? এখন মনে করেন আমাদের এখানে 4 নম্বর নির্মাণ বাহাসপাড়া আছে এবং 6 নম্বর ওয়ার্ডে অনেক পানি তো বিশ্বস্ত, মানে মনে করেন আমাদের এখানে ঘরবাড়ি বলতে তো 50% অলরেডি ভাঙিয়ে গেছে, মাটির গলিগুলো।
এবং 80% এখন ঝুঁকিপূর্ণ আছে আর কি, মানুষের চলাচল তো একটু যে কষ্ট খাবার হইতেছে। আসতেছে এগুলা প্রয়োজনীয় মানুষ পাচ্ছে না, মনে করো যে বাড়িঘর ভেঙে গেছে ওরাও পাচ্ছে না, ওরা ওই দিক দিয়ে পানির বেশি কারণে ওরা দিয়ে যেতে পারতেছে না, পানি অনেক বেশি ছিল। আর এখানে কইতে বিদ্যুতের বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ নাই এবং কষ্ট হইতেছে অনেক মানুষের, অনেক কষ্ট আছে মানুষ। যেমনটা শুনছিলেন আসলে এখানে যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, যেহেতু বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে, সে কারণে আসলে বিদ্যুতের সংযোগটি এখনো পর্যন্ত আসেনি এবং সেক্ষেত্রে তাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটিও আসলে ভেঙে পড়েছে এবং তারা যে অন্য কোথাও যোগাযোগ করবে বা তাদের আত্মীয় স্বজন বা কে কেমন আছে, কোথায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি যে জানার যে ব্যবস্থা সেটিও কিন্তু সেই অবস্থায় তারা কিন্তু নেই। এবং যেমনটি তারা বলছিলেন যে এখানে যেহেতু বেশিরভাগ বাড়িঘরে কিন্তু মাটির তৈরি এবং সেক্ষেত্রে পানির যে ভয়াবহতা সেটার কারণে আসলে এই যে মাটির ঘরগুলো কিন্তু একেবারে ভেঙে, মাটির ঘরের যে দেওয়ালগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়েছে এবং তারা যেমনটি বলছেন এখানে পর্যাপ্ত পরিমাণে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি এবং তারা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। ফারিহা। রুকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং তারা জানাচ্ছিলেন দেশের সর্বশেষ আবহাওয়া সম্পর্কে। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীতে অঝরে ঝরছে বৃষ্টি, এতে নগরীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী, মিরপুর, মৌচাক, মালিবাগ, মতিঝিল, এয়ারপোর্ট সড়কে পানি জমে আছে। অনেক স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমে থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে সড়কে আটকে যাচ্ছে, যাতে বেড়েছে যানজট। তলিয়ে গেছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকটি সড়কেও জমেছে পানি। সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। স্কুল কলেজগামী শিক্ষার্থীদেরও দুর্ভোগ বেড়েছে। দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে অনেককে। বাড়তি ভাড়ায় রিকশা ও সিএনজিতে যাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। দর্শক, এই পর্যায়ে রাজধানীর মালিবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, বর্তমানে মালিবাগে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি পড়ছে এবং পুরো জলমগ্ন অবস্থা, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে জানাবেন বিস্তারিত। আসলে এখানকার যে পরিস্থিতি সেটা যদি বলতে হয় তাহলে সচিত্র আসলে দেখানোই ভালো। আমার পেছনেই আমি মালিবাগ থেকে যুক্ত হয়েছি, দেখতে পাচ্ছেন যে অবস্থা। মালিবাগের যে প্রধান সড়কটি, পাশে কিন্তু রাজারবাগ। একটু যদি দেখানোর চেষ্টা করি, পুরো সড়কটিতে আসলে হাঁটু পরিমাণ পানি এবং যেহেতু গতকাল ভোররাত থেকেই আসলে এখানে বৃষ্টি হচ্ছে সেহেতু এই সড়কটিতে এখন হাঁটু পরিমাণ পানি এবং যেহেতু আজকে আসলে সরকারি কার্য দিবস সেই হিসেবে বলা যায় যে অফিসমুখী যারা আছেন তারা কিন্তু এখানে প্রচুর ভোগান্তিতে পড়ছেন। এবং মালিবাগের এই সড়কটিতে একটু সামনের দিকে যদি বলি, মালিবাগ, তারপর হচ্ছে মগবাজার, এখানেই কিন্তু কয়েকটি হাসপাতাল রয়েছে এবং সেই হাসপাতালে রোগী যারা আছেন তারাও কিন্তু এখানে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া দূর দূরান্তে যারা যাবেন তারাও কিন্তু এখানে, যেহেতু বাস কাউন্টার রয়েছে, মালিবাগে বাস কাউন্টার রয়েছে, একটু সামনেই গ্রিন লাইনের কাউন্টার রয়েছে, তারাও কিন্তু দূরপাল্লার যেসব বাস সেসব কিন্তু তারা এখন ছাড়তে পারছেন না। তাছাড়া অফিসমুখী যারা আছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। আসলে দুর্ভোগটা আসলে এটা নিয়ে তারা বলতে চাচ্ছেন যে প্রত্যেক বছরই, যেহেতু এখন কয়েক বছর ধরে বিগত কিছুটা আবহাওয়া চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই অনুযায়ী আসলে ভারী বর্ষণ হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী এখানকার যে সড়কগুলোর যে ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি হলে ড্রেনেজের যে উন্নতিকরণ অথবা ড্রেনেজ বড় করা, সেই উদ্যোগটাকে তারা কিন্তু বলছেন যে সরকারের এই উদ্যোগটা নেওয়া উচিত। কারণ যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই অনুযায়ী এখন বৃষ্টিপাতের পরিমাণও বেড়েছে, সেহেতু এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ঘরমুখো মানুষ, অফিসমুখো মানুষ, অথবা যদি আমি শিক্ষার্থীদের কথা বলি, আজকে হচ্ছে স্কুলগামী যারা আছেন, কয়েকজন ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যারা হচ্ছে একেবারেই ভিজে গেছে, যারা পরবর্তীতে স্কুলে যাওয়ার মতো আসলে পরিবেশে নেই, তারাও কিন্তু আসলে বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া পাশেই যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু অ্যাম্বুলেন্স কিন্তু দাঁড়িয়ে আছে, তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি আমাদেরকে, অ্যাম্বুলেন্সের যে চালক আছেন তিনি জানাচ্ছিলেন এখানে কাছের একটি হাসপাতালে তিনি কিন্তু একজন রোগী নিয়ে এসেছিলেন এবং সেই হাসপাতাল থেকেই একজন হচ্ছে মৃতদেহ তাকে আবার নিয়ে যাওয়ার কথা, সেজন্য তিনি এখানে অপেক্ষমান ছিলেন। তিনি হাসপাতালের সামনে যেতেন, কিন্তু এখানে তিনি এসে তার গাড়িটি আসলে জলাবদ্ধতার কারণে এখানে আটকে গেছে, অর্থাৎ সে এখন কিন্তু এখানে যে রোগী আছে সেটা কিন্তু সে বহন করতে পারছেন না। তাছাড়া
যেহেতু এটা ফ্লাইওভারের একেবারে মাথা, ফ্লাইওভারের পেছনে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যেহেতু জলাবদ্ধতা, আসলে গাড়ি নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে, সেহেতু ফ্লাইওভার ঘিরেও কিন্তু এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির আসলে যানজট সৃষ্টি হয়েছে, যেহেতু গাড়িগুলো এই জলাবদ্ধতায় পানিতে নামতে পারছে না, কারণ পানিতে যদি নামে তাহলে তাদের গাড়িগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই অনুযায়ী তারা কিন্তু উপরে অবস্থান করছেন এবং যার ফলে কিন্তু একটি তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এবং গণপরিবহন যেগুলো আছে সেগুলোর কথাও একটু যদি বলতে চাই, গণপরিবহনগুলো অধিক যাত্রী আজকে স্বাভাবিকভাবেই বহন করছেন, সবাই গণপরিবহন ব্যবহার করার চেষ্টা করছেন, সেই অনুযায়ী কিন্তু সেখানেও কিন্তু অনেক আমরা ভিড় দেখতে পাচ্ছি। তাছাড়া আরো যদি বলতে চাই, এই জলাবদ্ধতা আসলে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেহেতু বর্ষাকাল, সেহেতু আমরা যদি বলতে চাই তাহলে বৃষ্টি কিন্তু স্বাভাবিক একটা জিনিস, বর্ষাকালে সে বৃষ্টি হবে, কিন্তু এই বৃষ্টিতে পরবর্তীতে যে তীব্র বৃষ্টি অথবা মুষলধারে বৃষ্টি অথবা নাজবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন। বরেণ্য এ রাজনৈতিকের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে। দ্বিতীয় জানাজা বিকেল 5টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্ধারণ করা হয়েছে। দাফন করা হবে সংসদ ভবনের পাশে জাতীয় কবরস্থানে। ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 95 বছর। জমির উদ্দিন সরকারের জানাজা ও দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এরই মধ্যে তার মরদেহ নেওয়া হয়েছে ধানমন্ডির বাসভবনে। জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে আধা বেলা ছুটি ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে রাতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জমির উদ্দিন সরকার 2001 থেকে 2009 সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। জমির উদ্দিন সরকার আর 2002 সালে রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। খুব ইচ্ছে ছিল আমাদের পঞ্চগড়ের, উনি যেখানকার মানুষ, আমরা যেখানকার, আমাদের শিকড় যেখানে, সেখানে ওনাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে আসলে আজকে সেখানে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবং আমাদের আরও ইচ্ছা ছিল যে পঞ্চগড়ের থেকে মানুষরা যেন আসতে পারে, সেটারও আমাদের একটু ইচ্ছা ছিল সময় দেওয়ার, কিন্তু সেটারও আসলে আমরা ধর্মীয় কারণেই, সঙ্গত কারণে আমরা সেটা অপেক্ষা করতে পারছি না। কাজেই আপনারা সবাই দোয়া করবেন। এ বিষয়ে আরও জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই তার জানাজা সম্পন্ন হবে। এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কী তথ্য রয়েছে? ফারিয়া, আমি রয়েছি ধানমন্ডিতে। মূলত এটি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলের বাড়ি, এখানে তাকে রাখা হয়েছে এবং তার ছেলের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে মূলত তার লাশ তার যে গ্রামের বাড়ি পঞ্চগড় সেখানে নেওয়া হচ্ছে না, এবং তারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে আজকেই মূলত তাকে তার যে দাফন সেটি সম্পন্ন করা হবে। এবং তার লাশ এখনও ধানমন্ডি তাকওয়া মসজিদ থেকে গোসল করানোর পরে এখানে এনে রাখা হয়েছে। এখানে তাকে তার যেই গুণগ্রাহী রয়েছেন তারা এখানে আসছেন এবং তাকে শেষবারের মতো বিদায় জানাচ্ছেন, তাকে দেখতে এসেছেন। এবং এখানে যেহেতু তিনি 2বারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন এবং 2বারের সাবেক জাতীয় সংসদের স্পিকার ছিলেন, সুতরাং তার আসলে অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা এখানে আসছেন তাকে শেষবারের মতো দেখার জন্য। এবং এখানে তারা অনেকে এসেছেন, যেহেতু বৈরী আবহাওয়া, মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেজন্য অনেকে এখনও আসতে পারেনি। তবে সবের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষজন আসছেন এবং এসে আসলে শেষবারের মতো তাকে দেখছেন। আমরা জানতে পেরেছি যে দুপুরে বাদ জোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে তাকে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরেই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে তাকে সর্বজন তাকে শ্রদ্ধা জানাবেন শেষবারের মতো, এবং সেখানে বিকেল 5টায় তার জানাজা সম্পূর্ণ হবে, দ্বিতীয় জানাজা, এবং তারপরেই তাকে সংসদ ভবনের পাশে যে জাতীয় কবরস্থান রয়েছেন সেখানে তাকে দাফন করা হবে।
তো এখানে আমরা দেখেছি যে তার যে আত্মীয় স্বজন রয়েছেন তারা এখানে আসছেন তাকে শেষবারের মতো দেখার জন্য, এবং তার দুই সন্তান রয়েছেন এবং 1 মেয়ে, 3 সন্তান রয়েছেন, 2 ছেলে 1 মেয়ে। তারা জানিয়েছেন বৈরী আবহাওয়ার কারণে যেহেতু গ্রামের বাড়িতে নিতে পারছেন না, সেজন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। ফারিয়া। জিসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাল প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে বইছে উৎসবের আমেজ। অনুষ্ঠান সফল করতে চলছে দফায় দফায় বৈঠক। এরই মাঝে সফরের নিরাপত্তা নিশ্চিতে 4 স্তর ও জোরদারের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ। অবহেলিত বরিশাল বিভাগের উন্নয়নে এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন নগর ভবনের কর্মীরা। সড়ক সংস্কার থেকে শুরু করে ড্রেন পরিষ্কার সবকিছুই করা হচ্ছে সুনিপুণভাবে। সরকার প্রধানের চোখে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন শহর তুলে ধরতেই দিনরাত চলছে এই কর্মযজ্ঞ। পরিষ্কার পরিচ্ছন্ন আমরা শহর একটা দেখাতে পারি, এটা আমাদের প্রথম প্রায়োরিটি। সেই হিসেবে আমাদের যে খাল খনন, যেটা পরিষ্কার করা, ঘাস ময়লা টয়লা পরিষ্কার করা, এই কাজগুলো চলছে। রাস্তাঘাটে যেখানে কাদা টাদা জমি আছে সেখানে বালি ফেলে এই জায়গাগুলো আমরা মানে যেন ময়লা বা দেখতে যেন আপত্তিকর কোনো কিছু না লাগে। আগামীকাল বরিশালে 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকালে তিনি পৌঁছাবেন বরিশালের গৌরনদী উপজেলায়। সেখানে বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর দুপুরে বরিশাল নগরের 30 গোডাউন বৌদ্ধভূমি এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। দলের চেয়ারম্যান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে প্রথম আসছেন, আমরা তার আগমনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের এই তাৎপর্যপূর্ণ সফরকে ঘিরে উন্নয়নের নতুন স্বপ্ন দেখছেন বরিশালবাসী। বরিশাল বিভাগ সবচেয়ে বেশি আসন দিয়েছে, তার কারণে আমাদের দাবি তো থাকবেই। সেখানে আমরা আশা করব যে আমরা যে দাবিগুলো করব সেই দাবিগুলো তিনি অবশ্যই পূরণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিয়েছি 6 আসনে 6 আসন, বরিশালে 21 আসন থেকে 18 আসন আমরা দিয়েছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বরিশালবাসী পক্ষ থেকে যে দাবিটা থাকবে, এটা নিশ্চয়ই তিনি সদাই বিবেচনা করবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। প্রত্যেকটা ভেন্যুতে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং আপনারা জানেন এসএসএফ, পিজিআর তারাও থাকবেন। তারাই মূলত ইনার কর্ডন এবং মিডল কর্ডনে থাকে, আমরা আউটার কর্ডনগুলো কাজ করি তাদের সাথে সমন্বয় করে, এবং এসএসএফের দেওয়ার সমস্ত নির্দেশনা পরামর্শ সব কিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এর আগে চলতি বছরের 4 ফেব্রুয়ারি দলীয় প্রধান হিসেবে বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল। গেল 5 দিনে ইরানের 3য় দফা বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, সিরিক, চাবাহার ছাড়াও বুশেহর প্রদেশের 2টি শহরে হামলা হয়েছে। মার্কিন সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে IRGCর হামলার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলার জবাবে হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। হরমুজে আবারও মারমুখী ইরানের বিপ্লবী গার্ড কোর। এবার আক্রান্ত সাইপ্রাসের জাহাজ। তেহরানের দাবি, কন্টেইনার জাহাজটি নির্দেশনা অমান্য করে বিকল্প পথে প্রণালী অতিক্রম করছিল। হরমুজে ইরানের যে কোনো সামরিক পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আজ ভোরে ইরানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে দেশটি। দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একাধিক হামলা চালানো হয়। এর মধ্য দিয়ে গত 5 দিনে 3য় দফা আক্রমণ চালালো ওয়াশিংটন। তেহরান জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস, সিরিক, চাবাহার সহ বুশেহর প্রদেশের 2টি শহরে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্টের সরাসরি নির্দেশেই এই নতুন সিরিজ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। হরমুজ প্রণালীতে IRGCর হামলা চলতে থাকলে ইরানকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। ইরান অত্যন্ত ভুল সিদ্ধান্ত নিয়েছে। তারা আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজে হামলা চালিয়ে যে অপরাধ করেছে, এখন তাদের সেই ভুলের চড়া মূল্য দিতে হবে।
মার্কিন হুমকিতেও অনমনীয় ইরান। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে হরমুজ প্রণালী। জাহাজগুলোকে অনুমোদিত রুট ছাড়া অন্য পথ ব্যবহার না করার জন্য সতর্ক করেছে আইআরজিসি। ইরান মার্কিন পাল্টাপাল্টি হামলার মধ্যেও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। গতকাল দুপক্ষের আলোচনায় বসার কথাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত বৈঠক হয়নি। আলোচকদের ফের টেবিলে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার, ওমান সহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ। হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য ওমানে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কাজী শাহরিন, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।